চাকরি বাতিল ইস্যুতে দিল্লিতে সরব বিজেপি, তৃণমূলের পাল্টা হাতিয়ার ভুতুড়ে ভোটার। 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা সম্ভব নয়, ব্যাখ্যা দিলেন এসএসসি চেয়ারম্যান। যোগ্য বঞ্চিতদের পাশে থাকবে রাজ্য, মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখুন ব্রাত্য বসু। অস্ত্রে না, শর্ত বিধে দেয়ায় হাওড়ায় বিশ্ব হিন্দু পরিষদের রামনবমীর মিছিলে অনুমতি হাইকোর্টের। আজও আলাদা করা যায়, যোগ্য অযোগ্য বাছাই নিয়ে কি বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পয়লা বৈশাখে বঙ্গ সফরে অমিত শাহ, তাহলে কি নববর্ষ থেকেই বাংলায় আন্দোলনের ঝাঁজ বাড়াবে বিজেপি। ডিএলএড মামলায় ডিভিশন বেঞ্চের খারিজ সুপ্রিম আদালতে, প্রাথমিক 2300 শিক্ষক নিয়োগ রাজ্যে। ভোটার কার্ডের ত্রুটি দূর না করায় আধার সংযুক্তিকরণ বিপজ্জনক, কমিশনে গিয়ে বলল তৃণমূল। বাংলাদেশের পরিস্থিতি বদলের পর এই প্রথম একান্তে বৈঠক সারলেন মোদি ও ইউনূস। এবার বিদ্যুতেও সেরা শিরোপা পেল বাংলা, টুইটে জানালেন মুখ্যমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলার নিয়োগ দুর্নীতি ইস্যুকে দিল্লি দরবারে তুলে ধরায় মরিয়ার চেষ্টা বিজেপির। এই পর্যন্ত 26,000 চাকরি বাতিল নিয়ে বিজেপির শীর্ষে নেতৃত্বের কেউ সরব না হলেও শুক্রবার সকালে দলের সদর দপ্তরে সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারকে তোপ দাগলেন সুকান্ত মজুমদার, সম্বিত পাত্ররা। পাল্টা পথে নেমেছে শাসক দলও, তৃণমূলের অস্ত্র অবশ্য ভুয়ো ভোটার। সাংবাদিক বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় চাইলেই শিক্ষকদের চাকরি বাঁচাতে পারতেন, মুখ্যমন্ত্রীর জন্যই যোগ্যদের চাকরি গিয়েছে, সবাই তো টাকা দিয়ে চাকরি পাননি। দেখলাম শিক্ষকরা কাঁদছিলেন, ইউনিভার্সিটি টপার গোল্ড মেডালিস্টরা কাঁদছিলেন, এর জন্য দোষী একজনই মমতা বন্দ্যোপাধ্যায়। সম্বিত পাত্র আবার দাবি করেন, বাংলার এই দুর্নীতি গোটা দেশের অন্যতম বড় নিয়োগ দুর্নীতির মধ্যে অন্যতম। এদিকে ভুয়ো ভোটার ইস্যুতে এদিন ফের নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের রাজ্যসভা এবং লোকসভার সাংসদরা যৌথভাবে মিছিল করে নির্বাচন কমিশনের দপ্তরে যান। নির্বাচন কমিশনের দপ্তর থেকে সংসদ পর্যন্ত মিছিল করে যান তারা। রাজ্যের শাসক দলের বক্তব্য, আধার কার্ড ভোটার কার্ডের সংযুক্তিকরণ আরও বড় সমস্যার সৃষ্টি হতে পারে, কারণ কমিশন যাচাই না করেই ভুয়ো ভোটার কার্ড আধার কার্ডের সঙ্গে সংযুক্তিকরণের অনুমতি দিচ্ছে। ফলে ভুয়ো ভোটার সংখ্যা কমার বদলে আরও বেড়ে যেতে পারে। এই নিয়েই সংসদে আলোচনাও চেয়েছিল তৃণমূল, কিন্তু আলোচনার অনুমতি দেয়নি সরকার, যার জেরেই এদিন সংসদেও বিক্ষোভ দেখিয়েছে রাজ্যের শাসক দল। 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয়, ব্যাখ্যা দিলেন এসএসসি চেয়ারম্যান। 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করার কথাও বলেছে আদালত। আর এই ব্যাপারে সাংবাদিক বৈঠক থেকে এসএসসি চেয়ারম্যান জানিয়ে দিলেন, এত কম সময়ের মধ্যে সমগ্র নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয়। তিনি বলছেন, 22 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন আগের বার, পরীক্ষা নিতে হবে, ফলাফল প্রকাশ, অত ইন্টারভিউ নেওয়া, প্যানেল প্রকাশ, প্যানেলের মেয়াদ থাকে তো 1 বছর, ফলে পরবর্তী প্যানেলের জন্য অপেক্ষা করা। পুরো প্রক্রিয়ায় কখনো 3 মাসের মধ্যে সম্পূর্ণ করা সম্ভব নয়। পাশাপাশি চেয়ারম্যান তিনি আরো বলছেন, শীর্ষ আদালতের নির্দেশের পরও রাজ্য থেকে দ্রুত নিয়োগের কথা বলেছে। কিভাবে সবটা কতটা দ্রুততা করা যায় তা নিয়েই আমরা আলোচনাও করছি, আইনি পরামর্শ নেওয়া হচ্ছে, তবে পুরো প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়টি সময় সাপেক্ষ বলেই মন্তব্য করছেন এসএসসি চেয়ারম্যান। চেয়ারম্যান বলছেন, আদালত রায় দিয়ে দিয়েছে, একই প্রশ্ন বারবার করে আমার বক্তব্য জানতে চাওয়া ঠিক নয়, আমি এই বিষয়ে কিচ্ছু বলতে পারবো না। দায় কার জানতে হলে সুপ্রিম কোর্টের অর্ডারে 23 ও 28 নম্বর প্যারাগ্রাফটা পড়ে দেখুন, ওখানেই সব লেখা আছে। বৃহস্পতিবার চূড়ান্ত রায়দানের সময় শীর্ষ আদালত জানিয়েছে যে যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি, ফলে পুরো প্যানেলই বাতিল করা হলো। এই প্রসঙ্গে সামনে আসছে, কেন যোগ্য অযোগ্য বাছাই করা গেল না, এর দায় কার? সাংবাদিক বৈঠকে একাধিকবার এই প্রশ্ন শুনে কার্যত ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় এসএসসি চেয়ারম্যানকে। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওতে 300 লাইক ও 100 সাবস্ক্রাইবার টার্গেট করছি। যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি ফলো করুন। ফিরে আসছে পরবর্তী খবরে। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা যোগ্যদের পাশে থাকবে রাজ্য সরকার। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রীর কথায় মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখুন।
এসএসসি 2016 সালের গোটা নিয়োগ প্যানেলই বাতিল করেছে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার রায়ের পরেই বঞ্চিতদের পাশে থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী জানালেন, মুখ্যমন্ত্রী যা বলেছেন, আমরা যোগ্য বঞ্চিত যারা আছেন তাদের পাশে আমরা থাকবো, মানবিকভাবে থাকবো, রাজনৈতিকভাবেও থাকবো। যেটা বলা হচ্ছে টেইন্টেড এবং আনটেইন্টেড, বা একজনের বেতন ফেরত দেওয়া হবে আর একজনের বেতন ফেরত দেওয়া হবে না, এই কথাগুলো তো আমার কথা নয়, এগুলো মহামান্য বিচারপতি রায়ের প্রতিটি পাতায় আছে। 28 নম্বর অনুচ্ছেদ স্পষ্ট করে আছে, অর্থাৎ যা বলা হচ্ছে তা তো এসএসসি দেয়া তথ্য থেকেই বলা হয়েছে। এর পাশাপাশি ব্রাত্য বসু জানান, যোগ্য অযোগ্যের তালিকা যে এসএসসি ভাগ করতে পারেনি সেই কথাটা ঠিক নয়। এটা ঠিক, সেই তথ্যে আদালত সন্তুষ্ট হতে পারেনি, কিন্তু নিশ্চিতভাবে প্রধান বিচারপতি রায়ের পর আমরা বুঝতে পারছি এবং যারা যোগ্য বঞ্চিত তাদের প্রতি একটা মানবিক দৃষ্টিভঙ্গি যাতে সব তরফ থেকে বেরোয়, আমি সেই আবেদনও করব। আমি শুধু একটাই কথা বলবো, মাননীয় মুখ্যমন্ত্রীর ওপর ভরসা রাখুন। শুক্রবার থেকেই চাকরিহারাদের অনেকেই স্কুলে যাচ্ছেন না। এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, আমার মনে হয় এই তথ্য ঠিক নয়। কাল মুখ্যমন্ত্রী তাদের কি করণীয় তা বলে দিয়েছেন। আমাদের কাছে এমন তথ্য নেই যে তারা যাচ্ছেন না। চাকরিহারা কি স্কুলে যেতে পারেন? ব্রাত্য বসু জানান, সেটা তিনি বলতে পারবেন না। কোনো অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না। যারা মিছিলে অংশ নেবেন তাদের পরিচয়পত্র জমা দিতে হবে পুলিশ প্রশাসনকে। একাধিক নির্দেশ দিয়ে হাওড়ায় অঞ্জনী পুত্র সেনা এবং বিশ্ব হিন্দু পরিষদের রামনবমীর মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। আজ শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ইজলাসে এই মামলার শুনানি হয়। সেখানেই এই নির্দেশ দেওয়া হয়েছে। মিছিলের অনুমতি দিলেও 2 মিছিল আলাদা সময়ে হবে। এছাড়াও মিছিলের লোক সংখ্যাও বেঁধে দিলেন বিচারপতি। রামনবমী নিয়ে ক্রমে উত্তাপ বাড়ছে রাজ্য রাজনীতিতে। বিজেপি নেতারা রামনবমী পালনের জন্য জোর প্রচার চালাচ্ছেন। বিভিন্ন জায়গায় মিছিল করার প্রস্তুতিও চলছে। রামনবমী ঘিরে রাজ্যে অশান্তি ছড়াতে পারে। নবান্নের থেকে সেই বিষয়ে আগাম সতর্কতা নেওয়া হচ্ছে। রাজ্যের বিভিন্ন জায়গায় পুলিশ রাস্তায় নেমে কড়া নজরদারিও শুরু করেছে। বিভিন্ন জায়গায় মিছিলের অনুমতিও দেয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। হাওড়ায় রামনবমীর দিন মিছিল করতে চেয়েছে অঞ্জনী পুত্র সেনা এবং বিশ্ব হিন্দু পরিষদ। সেই জন্যই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় 2 সংগঠন। ওই দিন আদালত সময়ে 2টি মিছিল করা হবে। সকাল 8:30 থেকে বেলা 1টা পর্যন্ত মিছিল করবে অঞ্জনী পুত্র সেনা। অন্যদিকে বিকেল 3টে থেকে 6টা পর্যন্ত মিছিল করার অনুমতি পেয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। তবে 2টি মিছিলেই 500 জনের বেশি লোক থাকতে পারবে না। 2 মিছিল মিলিয়ে মোট 1000 জন থাকতে পারবেন বলেই নির্দেশ আদালতের। পৃথক রাস্তায় 2 মিছিল হবে। সব থেকে বড় বিষয়, কোনো মিছিলেই অস্ত্র ব্যবহার করা যাবে না, এই কড়া নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পিভিসি দিয়ে তৈরি যে কোনো ধর্মীয় প্রতীক নিয়ে মিছিল করা যাবে না। ধাতুর তৈরি কোনো হাতিয়ারও নিয়ে মিছিল করা যাবে না বলেই জানা যাচ্ছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দাবি, চাল থেকে কাকড় এখনো আলাদা করা সম্ভব। তার উপায় আছে, সেটা কি? প্রাক্তন বিচারপতির কথায় সেগ্রিগেশন করা তো সম্ভব। আমি আজও এখানে দাঁড়িয়ে বলছি সেগ্রিগেশন করা সম্ভব। আমার ক্ষমতায় আসবো, সেগ্রিগেশন করে দেখিয়ে দেব। উনি তো রেকর্ড লুকিয়ে ফেলতে পারবেন না, সে রেকর্ড হাইকোর্টের কাছে আছে। আমার বেঞ্চেই তো ছিল সেই রেকর্ডগুলো। আমার উপরে ওনার এত রাগ একটাই কারণে, ওনার জোচ্চুরিটা প্রথমে ধরে ফেলেছিলাম আমি। সুপ্রিম রায় সম্পর্কে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মত আমি আমার জয় হিসেবে দেখছি না, দুর্নীতির পরাজয় হিসেবে দেখছি। পশ্চিমবঙ্গে এবার দুর্নীতি করার আগে 2বার ভাববে। রাজনীতি চলছে, কিন্তু এই মানুষগুলোর সংসার এখন চলবে কি করে? যারা যোগ্য তাদের কি দোষ? হাহাকারের মধ্যে বারবার ফিরে আসছে সেই একই প্রশ্ন। তাদের উদ্দেশ্যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানালেন, দুশ্চিন্তা করবেন না, বিজেপির সঙ্গে যোগাযোগ করুন। বিজেপি আপনাদের জন্য নিশ্চয়ই কিছু একটা করবে। চাল থেকে আলাদা করা যায়নি কাকড়। এই প্রেক্ষাপটে কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে এসএসসি 2016 পুরো প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। আর তারপরেই নেমে এসেছে হাহাকার। চলতি মাসেই বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী 14 ও 15 তারিখ 2 দিনের বঙ্গ সফরে তিনি কলকাতা আসছেন। প্রাথমিকভাবে সেই কথা বঙ্গ বিজেপির তরফে মৌখিকভাবে ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে এই বিষয়ে এখনো সরকারিভাবে কোনো বার্তা পাওয়া যায়নি বলেই খবর। এর আগে মার্চ মাসে তার বাংলায় আসার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত তার সেই সফর স্থগিত হয়ে যায়। আগামী 14 তারিখ বাংলার নববর্ষ, সেই দিনই তিনি বাংলায় আসছেন।
সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসিতে প্রায় 26,000 শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি গিয়েছে। এছাড়াও রামনবমী পালন নিয়ে জোর প্রচার চালাচ্ছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। এছাড়াও বাংলায় হিন্দুত্ববাদের জোরালো প্রচার চালাচ্ছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষেরা। ফলে একাধিক হাতে গরম ইস্যু নিয়ে অমিত শাহ বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে বৈঠকের রূপরেখা তৈরি করবেন। আর সেই চর্চাও শুরু হয়েছে রাজনৈতিক মহলের একাংশের মধ্যে। তাহলে কি বাংলা নববর্ষের পরে রাজ্যে প্রচার আন্দোলনের গতি আনতে চলেছে শুভেন্দু অধিকারী, সুকান্ত মুখোপাধ্যায়রা? বাংলায় হিন্দু ভোটারদের নামই বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছে বিজেপি। যদিও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এখনো সরাসরি রাজ্য সরকারের বিরুদ্ধে জোরালো বক্তব্য রাখেননি। 26,000 চাকরি বিতর্কের মাঝে এবার ডিএলএড মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় খারিজ করে দিল সুপ্রিম কোর্ট, যার ফলে প্রাথমিকে প্রায় 2300 শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি PS নরসিমা রাও বেঞ্চ জানিয়েছে, 2022 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের সময় যারা ডিএলএড পাশ করেনি তারাও চাকরিতে সুযোগ পাবেন। 2022 সালে সেপ্টেম্বর মাসে প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় 11,758 পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় 2020-2022 শিক্ষাবর্ষে ডিএলএড প্রশিক্ষণ প্রাপ্তরা। সেই সময় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ জানায় মামলাকারীরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে। এরপরই বাধে বিপত্তি। নির্ধারিত কোর্স শেষ না করে কিভাবে প্রার্থীদের পরীক্ষায় বসার অনুমতি দেয়া হচ্ছে প্রশ্ন তুলে দ্বারস্থ হন 2020 সালের আগের প্রশিক্ষিতরা। এরপর তৎকালীন বিচারপতি সুব্রত তালুকদার এবং সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায় খারিজ করে দেয়। মামলার জল গড়ায় সুপ্রিম কোর্টে। আর সেই মামলাতে এদিন বিচারপতি PS নরসিমার বেঞ্চ জানালো, 2022 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের সময় যারা ডিএলএড পাশ করেননি তারাও চাকরিতে সুযোগ পাবেন। অর্থাৎ সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পর এবার প্রাথমিকের শিক্ষক নিয়োগের পথে রাজ্য সরকার। তৃণমূলের অভিযোগ, ভোটার তালিকায় কারচুপির সমস্যার সমাধান না করে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ নিয়ে সক্রিয় হচ্ছে নির্বাচন কমিশন। শুক্রবার দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে তৃণমূল সাংসদরা একটি প্রতিনিধি দল স্মারকলিপি জমা দিয়ে এই বিষয়ে সুনির্দিষ্ট কয়েকটি প্রশ্নের উত্তর চেয়েছে। প্রশ্নগুলি হলো, কতগুলি ভোটার কার্ড সত্যিই যাচাই করা হয়েছে? কেন নির্বাচন কমিশন এখনো স্পষ্টভাবে জানায়নি যে আধার সংযোগ ঐচ্ছিক? কেন সুপ্রিম কোর্টে দেয়া প্রতিশ্রুতি সত্ত্বেও নির্বাচন কমিশন ফর্ম 6B সংশোধন করেননি? কেন নির্বাচন কমিশন আধার ভোটার আইডি সংযোগ ঐচ্ছিক করতে কেন্দ্রের অনুমোদন চেয়েছিল? এবং কেন নির্বাচন কমিশন এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের অসম্মতিকে আদালতে চ্যালেঞ্জ করেনি? শুক্রবার কমিশনের দপ্তরে স্মারকলিপি দেওয়ার পরে তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, এটি একটি বিপজ্জনক প্রবণতা। আমরা দেখেছি একই এপিক নম্বরে 7টি ভোটার কার্ড রয়েছে। আগে কমিশনকে নির্ভুল ভোটার কার্ডের বিষয়টি নিশ্চিত করতে হবে। সংসদের বাজেট অধিবেশনে তৃণমূল দাবি জানানো সত্ত্বেও ভোটার কার্ডে জালিয়াতি নিয়ে আলোচনায় অনুমতি দেওয়া হয়নি বলেই জানান তিনি। ভোটার কার্ডে এপিক নম্বরে সঙ্গে আধার কার্ড সংযোগ নিয়ে পদক্ষেপ করা হবে বলেও গত 18ই মার্চ জানিয়েছিলেন নির্বাচন কমিশন। জানানো হয়, আধার কর্তৃপক্ষের সঙ্গে ওই বিষয়ে আলোচনাও হয়েছে। শীঘ্রই ওই কাজের জন্য আধার কার্ডের প্রযুক্তিবিদদের সঙ্গে কমিশনের আধিকারিকরা বৈঠক করবেন। থাইল্যান্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন ইউনূস। বাংলাদেশের পরিস্থিতি বদলের পর এই প্রথম একান্তে বৈঠকে মোদী ও ইউনূসের। বাংলাদেশে ক্ষমতায় পালা বদলের পরে গত বছরের 8ই আগস্ট আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছিলেন মোহাম্মদ ইউনূস। এই প্রথম প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন ইউনূস। যদিও শেষ মুহূর্ত পর্যন্ত বৈঠক ঘিরে কিছুটা অনিশ্চয়তা ছিল। শুক্রবার দ্বিপাক্ষিক পার্শ্ব বৈঠকে হাসি মুখে সৌজন্য বিনিময় করলেন তারা। ব্যাংককের বৈঠকে হাজির ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও। থাইল্যান্ডের ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান। ঢাকায় পালা বদলের পর ভারত ও বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে এটাই প্রথম দ্বিপাক্ষিক বৈঠক। থাইল্যান্ডের ষষ্ঠ BIMSTEC সম্মেলনে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই সম্মেলনের ফাঁকে মোদীর সঙ্গে একান্ত বৈঠকে বসতেছেন মোহাম্মদ ইউনূস। ঢাকা তরফে এই প্রস্তাব আগেই পৌঁছেছিল দিল্লিতে। তখন সংসদীয় বৈঠকে বিদেশমন্ত্রী জানিয়েছিলেন বিষয়টি ভারত সরকার বিবেচনা করে দেখছে।
এরপর থাইল্যান্ডের সম্মেলনের পাশাপাশি দেখা গিয়েছিল ভারতের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে। শেষ পর্যন্ত একান্ত বৈঠকে বসলেন দুই রাষ্ট্রপ্রধান। স্বাস্থ্য শিল্পের পর এবার বিদ্যুতেও সেরা শিরোপা পেল বাংলা। শুক্রবার টুইটে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যক্ষম দক্ষতার ভিত্তিতে সম্প্রতি ভারত সরকারের বিদ্যুৎ মন্ত্রণালয়ের কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ দেশের 201টি তাপবিদ্যুৎ কেন্দ্রের বার্ষিক র্যাঙ্কিং ঘোষণা করেছে। তাতে শীর্ষস্থান তো বটেই, দেশের সেরা 10-এর মধ্যে বাংলার আরও 3টি তাপবিদ্যুৎ কেন্দ্র স্থান পেয়েছে। এ খবর জানিয়ে টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, এবার বিদ্যুতেই আমরা দেশের সেরা শিরোপা পেলাম। কর্মীদের নিরন্তর পরিশ্রমের ফলেই এটা সম্ভব হয়েছে। কাজের মাধ্যমে নিজেদের সেরাটা বের করে আনার জন্য এবং রাজ্যকে গর্বিত করার জন্য অভিনন্দন। টুইটে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 2024-25 সালের জন্য কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ WBPDCL এর সাঁওতালদিহ তাপবিদ্যুৎ কেন্দ্রকে দেশের সেরা কর্মক্ষম তাপবিদ্যুৎ কেন্দ্র হিসেবে স্থান দিয়েছে। এছাড়াও দ্বিতীয় স্থানে রয়েছে বীরভূমের বক্রেশ্বর কেন্দ্র PLF 93.3%। চতুর্থ স্থানে সাগরদিঘি PLF 90.86% এবং নবম স্থানে ব্যান্ডেল PLF 89.62%। তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ উৎপাদনও দেশের সেরা কোম্পানিগুলিকে NTPC, DVC, আদানি পাওয়ার, রিলায়েন্স পাওয়ার, টাটা পাওয়ার, টরেন্ট পাওয়ার ছাপিয়ে শীর্ষে উঠে এসেছে WBPDCL। মোট PLF 88.9% সহ। সোনা এবং সহায়তার কারণে এটি সম্ভব হয়েছে। তারা কিছুদিন আগেই কেন্দ্রের প্রকাশিত তালিকা অনুযায়ী অসংগঠিত ক্ষেত্রে অতি ক্ষুদ্র এবং মাঝারি উৎপাদন শিল্পে দেশের মধ্যে শীর্ষস্থান দখল করেছে বাংলা। এবার বিদ্যুতেও সেরা তকমা এলো পশ্চিমবঙ্গে। এতক্ষণ শুনছিলেন আজকের সেরা 10টি খবর। ফিরে আসবো বিরতির পর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা পত্রিকা।